আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছি দুটো কারণে। এক হলো এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। পদ্ধতিগতভাবে বলতে বোঝায় একটা সংবিধান সংশোধনী গ্রহণ করার জন্য সংবিধানে কিছু পদ্ধতি বলা আছে, যেমন গণভোটের কথা আছে, সংবিধান সংশোধনীর বিলটা কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে বলা আছে। এই সমস্ত পদ্ধতিগত নিয়মগুলো মানা হয় না এই পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে। কাজেই পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক। এবং আরেকটা কারণে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, সেটা হলো পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। এবং আমাদের এই গত এক মাসের সাবমিশনে, অনেক কাউন্সিলের সাবমিশনে একটা কথা এসছে যে এই যে সংবিধানের মূল কাঠামো তত্ত্ব, এটা এক ভারতীয় সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী নামে একটা মামলার রায় থেকে এই ডক্ট্রিনটার উৎপত্তি হয়েছে। কিন্তু একটু গভীরভাবে দেখলে দেখা যায় আসলে এই ডক্ট্রিনটার উৎপত্তির দাবিদার আমরা হতে পারি, ঢাকা হাইকোর্ট হতে পারে। কারণ 1963 সালে ঢাকা হাইকোর্টের একটা রায়ে সংবিধানের বেসিক ফিচারের কথা এসছিল এবং ঢাকা হাইকোর্টের সেই রায় তখনকার, যেহেতু 63 সালে ঢাকা হাইকোর্ট পাকিস্তান সুপ্রিম কোর্টের অধীনে ছিল, সেই রায়টা যেখানে ঢাকা হাইকোর্ট বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশন বলেছিলেন, সেই কথাটা পাকিস্তান সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করেছিলেন যে সংবিধানের কিছু মূল ফিচার থাকতে পারে। এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই 63 সালের রায়টা ভারতীয় সুপ্রিম কোর্টের একজন জজ, ওনার নাম মধলকর, উনি একটা মামলায়, সজ্জন সিং মামলার নাম, উনি পাকিস্তান সুপ্রিম কোর্টের এই যে বেসিক ফিচারের ধারণা সেটা উনি ওনার রায়ে উল্লেখ করেছিলেন। কিন্তু ওই রায়ে উনি মাইনরিটি জাত ছিলেন, অর্থাৎ উনি সংখ্যালঘু জাত ছিলেন। কিন্তু এরপরে কেশবানন্দ ভারতী কেসে মধলকরের যেই অবজারভেশনটা সংবিধানের মূল কাঠামো, মৌলিক ফিচার, সেটা কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট ব্যবহার করে মূল কাঠামো ডক্ট্রিনটি ভারতীয় সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করা হয়। কাজে আপনি যদি এই ডক্ট্রিনটার উৎপত্তি খুঁজতে যান, এটার উৎপত্তি ঢাকা হাইকোর্ট এবং তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে পাওয়া যায়। সেই হিসাবে আমি বলেছি যে এই ইতিহাসটা, কারণ আমাদের এই বিচারপতি ফারাহ মাহবুবের রায় আসতে পারে, কারণ একটা সাধারণ ধারণা হয়েছে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা ভারতের সুপ্রিম কোর্ট থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এটা আসলে আমাদেরও উত্তরাধিকার, আমাদের ঢাকা হাইকোর্টের উত্তরাধিকার। হ্যাঁ, এই কারণে এটা অসাংবিধানিক। আর মৌলিক কাঠামোর উৎসটা আমি আজকে কোর্টকে ব্যাখ্যা করলাম, কারণ দেখা গেছে অনেক আইনজীবীও এটা জানেন না। হ্যাঁ, এবং এই আইনজীবীরাও কেশবানন্দর কথাই বলেন। আর আরেকটা জিনিস হলো, আমরা যেটা চেয়েছি যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ হ্যাঁ পুরোটা। এবং আমরা এটা বলেছি যে পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে বাতিল করা এবং আংশিকভাবে এটাকে বৈধ ঘোষণা করা সম্ভব না, কারণ এটার বিভিন্ন আর্টিকেলগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা সম্পূর্ণটা একটা উদ্দেশ্য নিয়ে, একটা অথরিটারিয়ান সিস্টেম এস্টাবলিশ করার উদ্দেশ্য নিয়ে এই পুরো পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়। এবং এখানে দুই একটা ধর্মের বিষয় আছে বা হয়তো নারী আসনের কথা আছে, কিন্তু পুরো প্যাকেজটাকে একসাথে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ভালোর মধ্যে একটা দুটো খারাপকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে টু গেট এ পলিটিক্যাল মাইলেজ, হ্যাঁ, যাতে এটাকে পলিটিক্যালি সেল করা যায়, কিন্তু এইগুলোকে আলাদা করা সম্ভব না। এই পুরো সংশোধনীটাকে একসাথে দেখতে হবে এবং একসাথে দেখলে এটাকে একসাথেই বাতিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু আদালতের নজিরও দেখিয়েছি যে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সংশোধনীকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন না, তখন আপনার পুরোটাকেই অসাংবিধানিক ঘোষণা করা ছাড়া উপায় থাকে না।